আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে যে কিছু আইডিয়া মানে কিছু ধারণা ঠিক যেন ভাইরাসের মতো চারপাশে ছড়িয়ে পড়ছে, আমাদের ভাবনা চিন্তাকে কেমন আচ্ছন্ন করে ফেলছে? হুম, ইন্টারেস্টিং পয়েন্ট। গ্যাড সাদ তার দ্য প্যারাসিটিক মাইন্ড বইতে ঠিক এই নিয়েই কথা বলেছেন। হ্যাঁ, একদম। তো আজ আমরা এই বইটার কিছু মূল ভাবনা নিয়ে একটু আলোচনা করি, কেমন? বোঝার চেষ্টা করব কিভাবে কিছু ধারণা মানে সাদের ভাষায় পরজীবীর মতো আমাদের মনকে সংক্রামিত করতে পারে। ঠিক। বইটার মূল নির্যাস আর কিছু অংশ তো আমাদের হাতে আছেই। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, সাদ যেটাকে বলছেন আইডিয়া প্যাথোজেন, মানে ধারণার রোগ জীবাণু, হ্যাঁ, সেটা কিন্তু শুধু একটা ভুল ধারণা নয়, ব্যাপারটা তার চেয়েও গভীর। এগুলো মানে খুব সক্রিয়ভাবে আমাদের মনের ভেতর, কি বলে, গেড়ে বসে। সক্রিয়ভাবে। হ্যাঁ, দেখুন, গ্যাডসাদ নিজে একজন বিবর্তনীয় মনোবিজ্ঞানী, আর ওনার নিজের জীবনের অভিজ্ঞতা, বিশেষ করে লেবাননের গৃহযুদ্ধের সময়কার অভিজ্ঞতা, হুম। সেগুলো ওকে গোষ্ঠী চিন্তা বা যাকে বলে গ্রুপ থিঙ্ক, আর এই যে আজকালকার ধারণা যে সত্য ব্যাপারটা আপেক্ষিক, এগুলোর প্রতি খুব সন্দিহান করে তুলেছে। উনি মনে করেন ওই অভিজ্ঞতাগুলোই ওনাকে অনেক কিছু প্রশ্ন করতে শিখিয়েছে। আচ্ছা, তো এই আইডিয়া প্যাথোজেন বা ধারণার রোগ জীবাণু জিনিসটা ঠিক কি, কিভাবে কাজ করে এটা? স্যারের মূল যুক্তিটা হলো এই ধারণাগুলো আমাদের কিছু মানে বিবর্তনীয় প্রবণতা বা ধরুন জ্ঞানীয় দুর্বলতা সেগুলোকে ব্যবহার করে। যেমন? যেমন ধরুন আমাদের মধ্যে দল বেঁধে চিন্তা করার একটা ঝোঁক আছে, বা অনেক সময় আমরা আবেগের বশে যুক্তি সাজাই, তাই না? হ্যাঁ, তা তো আছেই। এই আইডিয়া প্যাথোজেনগুলো ঠিক এই দুর্বলতার সুযোগটাই নেয়। অনেকটা যেমন ধরুন একটা প্যারাসাইট বা পরজীবী তার হোস্টকে মানে আশ্রয়দাতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। হ্যাঁ। ঠিক তেমনি এই ধারণাগুলো আমাদের যুক্তিবোধকে কেমন যেন পাশ কাটিয়ে দেয়। তখন আবেগ বা দলের প্রতি আনুগত্য এগুলোই বড় হয়ে ওঠে। ফলে আমাদের বিচার করার ক্ষমতাটাই মানে ক্ষতিগ্রস্ত হয়। তার মানে এগুলো শুধু একটা ভুল আইডিয়া নয়, এগুলো আমাদের চিন্তা করার পদ্ধতিটাকেই অ্যাটাক করে। ঠিক তাই, বাধা দেয়। স্বাদ নির্দিষ্ট কিছু ট্রেন্ড বা প্রবণতাকে এরকম প্যাথোজেন হিসাবে দেখেছেন। যেমন কোনগুলো? যেমন ধরুন পলিটিক্যাল কারেক্টনেস বা রাজনৈতিক শুদ্ধতা। স্বাদের যুক্তিটা হলো এটার কারণে অনেক সময় খোলামেলা আলোচনা করাটা খুব কঠিন হয়ে যায়, কারণ তখন মনে হয় যেন অনুভূতিকে বাঁচানোটা ফ্যাক্টস বা যুক্তির চেয়েও বেশি দরকারি হয়ে পড়েছে। আমরা তো দেখি, যেমন ধরুন অনেক ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিছু বিতর্কিত কিন্তু জরুরি বিষয় এড়িয়ে যাওয়া হয়। এটা তো একটা দিক গেল। আরেকটা ব্যাপার নিয়েও তো ওনার বেশ জোরালো মত আছে, আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় ভিত্তিক রাজনীতি। হ্যাঁ, একদম। স্বাদ মনে করেন পরিচয়ভিত্তিক রাজনীতি অনেক সময় ব্যক্তিকে তার গোষ্ঠীর পরিচয়ের মধ্যেই কেমন যেন আটকে ফেলে। আটকে ফেলে। হ্যাঁ, আর সেটার ফলে সমাজে বিভেদটা বাড়ে। উনি এমনকি ভিকটিমহুড কালচার বা নিজেদের কেবল নির্যাতিত ভাবার যে সংস্কৃতি, সেটার কথাও বলেন। আবার অপারেশন অলিম্পিক্সের মতো ধারণার কথাও বলেন। অপারেশন অলিম্পিক্স মানে? মানে কে কার চেয়ে বেশি নিপীড়িত সেটা নিয়ে যেন একরকম কম্পিটিশন চলে আর কি। কিন্তু একটা পাল্টা যুক্তিও তো আছে। অনেকেই বলেন যে পরিচয়ভিত্তিক রাজনীতি আসলে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী তাদের আওয়াজটাকে সামনে আনতে সাহায্য করে। সাদ এটাকে কিভাবে দেখেন? এর পরজীবী দিকটা কোথায় ওনার মতে? দেখুন, সাদ এটা অস্বীকার করেন না যে এর মাধ্যমে কিছু গোষ্ঠীর বঞ্চনার কথা হয়তো সামনে আসে, সেটা ঠিক। কিন্তু উনি বলছেন এর প্রধান ক্ষতিটা হয় তখন যখন ওই গোষ্ঠীর প্রতি আনুগত্যটা ব্যক্তির নিজের যুক্তিবোধ বা ইউনিভার্সাল ট্রুথ মানে সার্বজনীন সত্যের ধারণাকে ছাপিয়ে যায়। আচ্ছা। ঠিক যেমন একটা প্যারাসাইট তার হোস্টের আচরণ পাল্টে দেয় নিজের সুবিধার জন্য, সাদের মতে এই ধরনের রাজনীতিও একইভাবে আমাদের বৃহত্তর সত্য আর যুক্তির পথ থেকে মানে সরিয়ে আনতে পারে। বেশ স্ট্রং আর্গুমেন্ট। উনি কি বিজ্ঞান বা যুক্তির বিরুদ্ধে যায় এমন অন্য কোনো ট্রেন্ডের কথাও বলেছেন? হ্যাঁ, বলেছেন। উনি পোস্ট মডার্নিজমের কিছু ধারণার সমালোচনা করেছেন, বিশেষ করে যেখানে বলা হয় যে কোনো অবজেক্টিভ ট্রুথ বা বস্তুনিষ্ঠ সত্য নেই, সবই রিলেটিভ বা আপেক্ষিক। এই ধারণাটা তো বেশ প্রচলিত। হ্যাঁ, সাদের মতে এটা সায়েন্স আর রিজনিংয়ের মানে বিজ্ঞান আর যুক্তির ভিত্তিটাকেই আসলে দুর্বল করে দেয়। এর সাথেই উনি আরেকটা সিন্ড্রোমের কথা বলেন, অস্ট্রিচ প্যারাসাইটিক সিন্ড্রোম বা ওপিএস। ওপিএস সেটা কি? মানে উট পাখির মতো আচরণ আর কি।
কোনো অস্বস্তিকর সত্যি সামনে এলে সেটাকে অস্বীকার করার জন্য বালিতে মুখ গোজার মতো প্রবণতা। এটাও এক ধরনের মানসিক পরজীবী যা আমাদের সত্যটা দেখতে দেয় না। আচ্ছা, যদি এই ধারণাগুলো সত্যি প্যাথোজেন বা রোগ জীবাণুর মতো হয়, তাহলে বাঁচার উপায় কি? মানে আমাদের কি কোনো মেন্টাল ইমিউন সিস্টেম আছে? সাদকে কিছু বলেছেন? অবশ্যই সাদ সবচেয়ে বেশি জোর দিয়েছেন যুক্তি, বিজ্ঞান আর প্রমাণের উপর। ওনার মতে এই ক্ষতিকর ধারণাগুলোর বিরুদ্ধে লড়ার সবচেয়ে বড় অস্ত্র হল অবজেক্টিভ ফ্যাক্টস, মানে বস্তুনিষ্ঠ তথ্য, আর সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতি। আর এই লড়াইয়ের জন্য সবচেয়ে জরুরি হল মুক্ত চিন্তা আর বাকস্বাধীনতার পরিবেশ, ফ্রিডম অফ স্পিচ। বাকস্বাধীনতা কিভাবে সাহায্য করে এখানে? সাদের চোখে বাকস্বাধীনতা হল সমাজের ইমিউন সিস্টেমের মতো, মানে রোগ প্রতিরোধ ব্যবস্থার মতো। ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা খারাপ বা অযৌক্তিক ধারণাকে সামনে আনতে সাহায্য করে, সেগুলোকে চ্যালেঞ্জ করার সুযোগ করে দেয়। যেমন আমাদের শরীরের অ্যান্টিবডি জীবাণুর সাথে লড়াই করে, হ্যাঁ, তেমনি খোলা আলোচনা এই আইডিয়া প্যাথোজেনগুলোকে চিনতে আর সেগুলোর মোকাবেলা করতে সাহায্য করে। উনি নমোলজিক্যাল নেটওয়ার্ক বলেও একটা জিনিসের কথা বলেছেন। নোমোলজিক্যাল নেটওয়ার্ক, সেটা আবার কি? এটা আসলে সত্য যাচাই করার একটা বেশ শক্তিশালী ফ্রেমওয়ার্ক বা কাঠামো। ধরুন কোনো একটা বিষয় সিদ্ধান্তে আসতে হবে, তো একটা বা দুটো বিচ্ছিন্ন তথ্যের ওপর ভরসা না করে বিভিন্ন ফিল্ড থেকে আসা, মানে নানা ক্ষেত্র থেকে আসা অনেক প্রমাণকে একসাথে মিলিয়ে দেখা, অনেকটা ডিটেকটিভ গল্পের মতো, যেখানে নানা সূত্র মিলিয়ে একটা পোক্ত সিদ্ধান্তে আসা যায়। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন বাচ্চারা কেন বিশেষ কিছু খেলনা পছন্দ করে, এটা বুঝতে হলে শুধু সাইকোলজি দেখলে হবে না, সোশিওলজি এমনকি বায়োলজির দিক থেকেও গবেষণাগুলো দেখতে হবে। সব মিলিয়ে যে ছবিটা পাওয়া যায় সেটাই হলো নোমোলজিক্যাল নেটওয়ার্ক, মানে অনেকগুলো প্রমাণ জুড়ে একটা শক্ত যুক্তি তৈরি করা। বুঝতে পেরেছি, মানে বিচ্ছিন্নভাবে না দেখে পুরো ছবিটার ওপর জোর দেওয়া। আচ্ছা, সব মিলিয়ে স্বাদের মূল বার্তাটা তাহলে কি দাঁড়ালো? উনি আসলে নীরবতার বিপদ নিয়ে খুব সতর্ক করেছেন। যখন সমাজে কোনো অযৌক্তিক বা ক্ষতিকর ধারণা ছড়িয়ে পড়ে, তখন আমাদের চুপ করে থাকাটা মানে একরকম সায় দেওয়ার মতোই। ঠিক। তাই যুক্তি, সত্য আর যে বেসিক ভ্যালিউজ বা মৌলিক মূল্যবোধ, সেগুলো রক্ষা করার জন্য প্রত্যেকেরই অ্যাক্টিভ হওয়া দরকার। বুদ্ধিবৃত্তিক সাহস দেখানোটা খুব জরুরি। সত্যি, আজকের দিনে যেখানে এত ইনফরমেশন, এত মতামত চারিদিকে, কথাটা খুব সত্যি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটা সুস্থ চিন্তা আর কোনটা তার মনের পরজীবী? মানে কিভাবে সে নিশ্চিত হবে যে সে শুধু নিজের মতের প্রতিধ্বনিতই আটকে নেই, বা আবার উল্টো দিকে সবকিছুকেই হয়তো অহেতুক সন্দেহের চোখে দেখছে না? এটা সত্যি আমাদের সবার ভাবার বিষয়।